জি 24 ঘন্টায় জ্যাক হলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি পাঁচটা পাঞ্চ। আর পাঁচটা পাঞ্চে আজকে আলোচনায় শুরুতেই দেখে নেব তৃণমূলের সম্রাট চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এবং রয়েছেন তন্ময় মুখোপাধ্যায় প্লিজ। আর শুরুতে অবশ্যই যে খবরের চোখ রাখবো যে বিষয় নিয়ে আজকে পাঁচটার পাঞ্চে আলোচনা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের একসঙ্গে পথে নামছে বিরোধীরা। এবার তৃণমূল কংগ্রেসের প্রস্তাবেই ঘেরাও করা হবে নির্বাচন কমিশনের দপ্তর। যে প্রস্তাব 21শে জুলাই মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সেই পথেই হাঁটছে গোটা ইন্ডিয়া জোট। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বানেই শিলমোহর ইন্ডিয়া জোটের। আগামী সপ্তাহে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি নিতে চলেছে জোট ইন্ডিয়া। যতদিন মোদি হ্যায় তো মুমকিন হ্যায় চলবে, যতদিন অন্যায়ভাবে ভোটার লিস্টের এই অসামঞ্জস্য এবং সরাসরি যারা জেনুইন ভোটার তাদের বাদ দেওয়ার চক্রান্ত চলবে, ততদিন এসআইআর এর বিরুদ্ধে, ঘুরিয়ে এনআরসি করার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবং বিরোধীদের সবার লড়াই চলবে। আগামী মঙ্গলবার বা বুধবার হতে পারে নির্বাচন কমিশনের সামনে বিরোধী শিবিরের ধর্ণা। সংসদ ভবনে ইন্ডিয়া জোটের বৈঠকে এই নিয়ে দীর্ঘ আলোচনাও হয়েছে। পাল্টা সরব বিজেপি। তৃণমূল কংগ্রেসের এজেন্ডা একটাই, যে আমরা রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশি জিহাদিদের নিয়ে, মৃত ভোটারদের নিয়ে ভোট করব। আর আমাদের এজেন্ডা একটাই, যে আমরা এদের পার করে পশ্চিমবঙ্গের মানুষকে একটা স্বচ্ছ নির্বাচনী ভোটার লিস্ট উপহার দেব। যদিও দায়িত্বটা নির্বাচন কমিশন, আমাদের যে ভূমিকা সেটা আমরা পালন করব। এদিনও সংসদে এসআইআর ইস্যুতে হইচই চলে। বিহারে এসআইআর এর বিরোধিতায় সংসদ চত্বরে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সাংসদরা। বিক্ষোভে সামিল হয় তৃণমূল। ঠিক হয়েছে, শুক্রবার থেকে সংসদের দুই কক্ষে আঞ্চলিক দলগুলি নিজেদের মাতৃভাষায় এসআইআর এর বিরুদ্ধে স্লোগান দেবে। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। শুরুতে আমি সম্রাটদার কাছে যাবো। সম্রাটদা, এই যে এসআইআর বিষয়টা, এই যে ভোটার তালিকা সংশোধনের বিষয়টা, এটা তো নতুন কিছু নয়। এইবার আলাদা করে একটু বেশি হইচই, বেশি এটা নিয়ে নতুন নতুন পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, স্বাভাবিক হওয়াটা স্বাভাবিক এই কারণে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা যখন সাইলেন্ট ইনভিজিবল রিগিং হয়ে যায়, তখন তা নিয়ে প্রতিবাদ থাকবে। নির্বাচন কমিশনারের, জাতীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকবে। তুগলকি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ থাকবে। ভুল তথ্য দেওয়ার বিরুদ্ধে প্রশ্ন থাকবে। ঘুরপথে এনআরসি করার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। সর্বদলীয় বৈঠক না করে জাতীয় নির্বাচন কমিশন যেটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন, জাতীয় নির্বাচন কমিশনের কাজ কি? যে দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, স্বীকৃত রাজনৈতিক দল, তাদের সঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমে একটা পন্থা ঠিক করা। নির্বাচন কমিশনের তুগলকি সিদ্ধান্ত একের পর এক, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলোকে সব বাতিল করে দেওয়া। আপনি বলুন, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং জব কার্ড। আমাদের মনে আছে নির্বাচন কমিশন প্রথমে বলেছিল এসআইআর ফলে 98% মানুষের কোনো ক্ষতি হবে না, তাদের নাম যাওয়ার ভয় নেই। তা দেশের 131 কোটি লোক যারা আধার কার্ড ব্যবহার করে, আমাদের সারা দেশের 91 কোটি লোক যারা ভোটার কার্ড ব্যবহার করে, 80 কোটি মানুষ আছেন যারা রেশন কার্ড ব্যবহার করে না। কিন্তু সম্রাটদা, মুশকিলটা হচ্ছে এই যে কথাগুলো বলছো, নিঃসন্দেহে যুক্তি আছে, আমরাও এটা নিয়ে খুব চিন্তিত যে তাহলে এগুলোর কাজ কি। কিন্তু এটা নিয়ে তো মামলাও হয়েছে, কোর্টে বলেছে এগুলো কোনো ভ্যালিড মানে সিটিজেনশিপের প্রুফ হতে পারে না। তাহলে নির্বাচন কমিশন কি করবে? হ্যাঁ, আপনি তারপরে আমি আসছি পরের ঘোষণাটায়, যে বিহারের এসআইআর দেখুন। আমার প্রশ্ন হচ্ছে এই সময়টাকে বেছে নেওয়া। এসআইআর করতে তো নির্বাচন কমিশন 2024 লোকসভা নির্বাচনের আগে সারা দেশে একসাথে এসআইআর করলেন না কেন? এসআইআর করা হলো না কেন 2024 লোকসভা নির্বাচনের পরেও যে রাজ্যগুলোয় নির্বাচন হলো সেখানে এসআইআর করা হলো না কেন?
আমরা তো পরিষ্কার বলছি বিহার উপলক্ষ বাংলা লক্ষ্য, শেষ 13টা উপনির্বাচনে বিজেপি বাংলায় পরাভূত হয়েছে, বাংলাকে বাঙালিকে ভয় পাচ্ছে। 2021-এ ইডি সিবিআই এনআইএ দে সিএএ নিয়ে তারা বাংলা দখল করতে এসেছিল, এখন 5তলা মল পুরোটাই নির্বাচন কমিশনকে দিয়ে করছে। বিষয়টা হচ্ছে এটা তো ফ্যাক্ট, এর আগেও নির্বাচন হয়েছে, এই নিয়ে এত হইচই আমরা শুনিনি। রাহুল গান্ধীর তরফে অভিযোগ করা হলো কর্ণাটক মহারাষ্ট্রে এরমভাবে কারচুপি করা হলো। বাংলা ভোটের আগে যখন বিহারে এই ধরনের বিষয় সামনে আসছে তখন কি অভিযোগ ওঠাটা সঙ্গত নয়? দেখুন, এসআইআর এর লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে যে ভোটার লিস্টে মৃত ভোটারের নাম বাদ দেওয়া, যাতে দ্বিজেন মুখোপাধ্যায় হঠাৎ করে এসে শর্ট লেগে ভোট দিতে না পারেন বা তার জায়গায় তৃণমূলী ভূতরা গিয়ে ভোট না দিতে পারে। এসআইআর এর লক্ষ্য হচ্ছে 2 জায়গায় যাদের ভোটার আইডি নাম আছে, কারোর হয়তো বাংলাদেশে আছে, কারোর পশ্চিমবঙ্গে আছে, কারোর হয়তো পশ্চিমবঙ্গে 2 জায়গায় আছে। যেমন আজাদ মল্লিক একজন পাকিস্তানি নাগরিক, তার হচ্ছে বাংলাদেশ দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছে, তার মধ্যমগ্রাম নৈহাটি 2 জায়গায় নাম রয়েছে, সেটা কি থাকা উচিত? গতকাল ধরা পড়েছে ক্যানিং থেকে একজন, তার হচ্ছে আব্দুল গাজী, তার বাংলাদেশে রয়েছে, পশ্চিমবঙ্গে রয়েছে। তো এই রকম ভোটারদের এক জায়গার ভোট তো চলে যাবে। আর তৃতীয়ত হচ্ছে যারা থাকেই না পশ্চিমবঙ্গে তাদের যাচ্ছে। তো এইটাতে আপত্তি কিসে? আজকে দেখুন, স্বচ্ছ নির্বাচন, এটা বিজেপি সবসময় চায়, বিজেপি শাসক হোক বিরোধী হোক কিচ্ছু এসে যায় না। আজকে বিহারে হচ্ছে বিজেপি শাসক, সেখানে তো এত 65 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে, তারপরে আবার কতজন ফেরত আসবে আমরা জানি না, ফাইনাল লিস্ট বেরোয়নি, তো বিজেপি তো কিছু বলছে না। আজকে পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী, সে একই কথা বলছে যে স্বচ্ছভাবে ভোট হোক, যেন এই হচ্ছে বিকেলে গিয়ে তৃণমূলী ভূতরা যেন মৃত ব্যক্তির ভোটগুলো দিতে না পারে। তো এটা তো প্রত্যেকটা মানুষ চাইবে। আজকে আপনারা জানেন যে আমাদের রাজ্যে জায়গায় জায়গায় খুঁজে বার হচ্ছে যেখানে 2 জন ব্যক্তি 2 জায়গায় ভোটার রয়েছে, একজন ব্যক্তির 2 জায়গায় নাম রয়েছে। মৃত ব্যক্তি বহরমপুরে একটি বুথে 34 জন মৃত ব্যক্তি বেরিয়েছে, এবং আমার কাছে বিভিন্ন জায়গা থেকে বুথ থেকে এই সমস্ত হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে যে দাদা আমাদের বুথে 25 জনকে খুঁজে পেয়েছি। কিন্তু তন্ময়দা, এই যে ভুতুরে ভোটার, এইটা নিয়ে তো বিরোধীরাই হইচই করলো এবং এরকম একটা ন্যারেটিভ সেট করা হলো যে এই ভুতুরে ভোটার তোমাদের সম্পদ, ফ্লোটিং ভোটার, ভুতুরে ভোটার, এই সমস্ত থিওরি তো চলে। দেখুন, বিরোধীরা বলছে অনেক কথা, কিন্তু আপনি জানবেন সুপ্রিম কোর্ট কি বলছে। সুপ্রিম কোর্ট এসআইআর এর মান্যতা দিয়েছে। আজকে সুপ্রিম কোর্টে বলেছে, কারণ এটা তো যেটা হচ্ছে যেটা তুমি প্রথমে বললে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস দেশে হয়ে যাচ্ছে, 13 বার হয়েছে। লাস্ট হচ্ছে 2002 থেকে 2004, সে তখন বিজেপি ক্ষমতায় ছিল। অন্য সময় তো এই কংগ্রেস যারা বলছে তারাই তো ক্ষমতায় ছিল, তারাই তো এসআইআর করিয়েছে দেশে। তো আজকে তাদের আপত্তি কিসের? আজকে কর্ণাটকে এই যে রিভিশন হয়েছে, তারপরে তো কংগ্রেস সেখানে জিতেছে, কংগ্রেস তো ক্ষমতায় এসছে। আচ্ছা, তো তারা আজকে বলছে, কেন বলছে জানেন তো? কারণ তাদের কাছে মানুষের সাপোর্টটা নেই। আজকে মহারাষ্ট্রে এসআইআর হয়েছে, তারা বলছে মহারাষ্ট্রে জিতে গেছে বিজেপি, সেই জন্য। আচ্ছা, তাহলে তো হওয়ার আগে বা নির্বাচনের আগে আপনারা কি বলেছিলেন কিছু? হেরে যাওয়ার পরে বলছে যে না ওই কারণে হেরেছি, কারণ একটা কিছু দোষ দিতে হবে। দেখুন, আমাদের হচ্ছে স্ট্যান্ড পরিষ্কার, আমরা চাই স্বচ্ছ নির্বাচন। আমরা চাই না যে হচ্ছে ওই মৃত ভোটার থাক, 2 জায়গার ভোটার থাক, এই সমস্ত বেনজল মিশে থাক ভোটার লিস্টে। সেটা হচ্ছে আমরা শাসক সেখানেও হতে পারে, আমরা যেখানে বিরোধী সেখানেও হতে পারে। আচ্ছা, তা সম্রাটদা, এই দাবিটাই তো তোমরা আগে করেছিলে ভুতুরে ভোটার ইস্যুর সময়, যে এই ধরনের একটা এপিক নাম্বারে 2 জায়গায় ভোটার, একই এপিক নাম্বারে হরিয়ানার লোকের নাম, এখানকার নাম। ভালো তো, এগুলো খুঁজে বার করা হচ্ছে, বাদ দেওয়া হবে। আমি এই বিষয়ে আসি। প্রথমে তন্ময়দার কয়েকটা প্রশ্নের আমি উত্তর দিয়ে দিই। প্রথম কথা হচ্ছে, তন্ময়দা মৃত ভোটারের কথা বললে, আমার বাড়ির কুকুরটা আজকে আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার নাম উঠবে না, বিহারে তো উঠেছে ডগবাবু। ওর বাবা মা কুত্তাবাবু কুত্তিবাবুরা কি বলবেন জানা নেই। যাই হোক, তন্ময় বাবুরা তাদেরকেও ভোটার হিসাবে ট্রিট করছেন বিহারে। দ্বিতীয় কথা হলো, তন্ময় বাবুরা যেটা বললেন যে সুপ্রিম কোর্টের মান্যতা, আমি সুপ্রিম কোর্টের 3টে রায়ের কথা বলবো। প্রথমটা 1985 সালে সুপ্রিম কোর্ট ইন্দ্রজিৎ বড়ুয়া এবং নির্বাচন কমিশনের মধ্যে যে মামলা, তাতে রায় দিয়েছিল যে ব্যক্তির নাম একবার ভোটার তালিকায় উঠেছে সেটাই তার নাগরিকত্বের প্রমাণ। এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে। 1994 সালে চৌধুরী ভার্সেস নির্বাচন কমিশনের
এক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় হলো নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নেই নাগরিকত্ব বিচার করা। এবার নির্বাচন কমিশন বলছে যে নাগরিকত্ব বিচার করতে আমরা যাইনি, আমরা তো ভোটার তালিকা তৈরি করছি। আচ্ছা, আমার প্রশ্ন, যদি কোনো নাগরিক কোনো ভোটার তালিকার থেকে কারোর নাম বাদ যায় তাহলে সে নাগরিক নয়, আর যদি সে নাগরিক হয় তাহলে ভোটার তালিকায় নাম থাকবে না কেন? তৃতীয় নির্বাচন কমিশনের যে ক্ষেত্রে লালবাবু হুসেনের যে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট হচ্ছে, ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে গেলে সেই ভোটারকে নোটিশ দিতে হবে, সময় দিতে হবে, তাকে শুনানির জন্য ডাকতে হবে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই নির্দেশগুলো কোনোটাই কার্যকর করা হচ্ছে না। আমি অসঙ্গতির কথা বলি। 22 এপ্রিল নির্বাচন কমিশন জানালেন বিহারের এসআইআর এর ক্ষেত্রে, যে কি জানালেন তারা, যে 11,000 সামথিং লোক নিখোঁজ। ভালো কথা, 23 এপ্রিল জানালেন সেটা 1 লাখ হয়ে গেছে। নির্বাচন কমিশন জানালেন 88% বিহারের ক্ষেত্রে 88% ভোটার লিস্টের কাজ যখন সম্পূর্ণ তখন 35 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। সেই নির্বাচন কমিশন আবার জানালেন 98% ভোটার লিস্টের কাজ যখন হয়ে গেছে তখন সেটা 56 লক্ষ হয়েছে, মানে 21 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, যেখানে 77 লক্ষ ভোটারের মধ্যে বাছাই করা হয়েছে। আচ্ছা আচ্ছা, উত্তর নিক তোর মধ্যে। আচ্ছা, আমি প্রথমে একটা কথা বলি যে দেখুন, সুপ্রিম কোর্ট এইটা হচ্ছে মান্যতা দিয়েছে এবং সুপ্রিম কোর্টে যা যা বলা সেগুলো বলেছেন, যেগুলো সম্রাট বলছেন সেগুলো সব হচ্ছে বলেছেন যে 11,000 থেকে 1 লক্ষ হয়ে গেল কি করে, সব উত্তর নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে দিয়েছে। এবার তারপরে একটা বলি, এই যে ডগের কথা হচ্ছে, ডগ বাবু আজকে একজন আরজেডি লিডারের একজন আত্মীয়, তিনি সরকারি কর্মী, তিনি হচ্ছে এটা হচ্ছে ইচ্ছা করে করেছেন এবং তিনি ধরা পড়ে গেছেন, তার বিরুদ্ধে ফেক, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং তিনি খুব শীঘ্রই জেলে যাবেন, আমি আপনাকে বলে রাখলাম। তারপরে দেখুন, আচ্ছা আজকে এই নিয়ে কথা হচ্ছে, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন 2005 সালে পার্লামেন্টে, যে পশ্চিমবঙ্গে বহু ভোটার আছে, তারা বাংলাদেশের ভোটার, পশ্চিমবঙ্গের ভোটার, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছিল। আজকে তিনি কোথায়, কেন তিনি বলছেন না? আর মৃত ব্যক্তি কি নাগরিক হয় দেশের? মৃত ব্যক্তির নাম চলে গেলে নাগরিকত্ব কোথা থেকে চলে যায়? আর হচ্ছে, আর কারো যদি 2 জায়গায় নাম থাকে তার কি করে সে নাগরিকত্ব চলে যায়? আর তারপরে নির্বাচন কমিশন এটা পরিষ্কার করে দিয়েছে যে তারা এখানে কারো নাম বাদ গেলেও তার নাগরিকত্ব বাদ যাচ্ছে না, এবং যারা কাদের নাম বাদ যাচ্ছে, যাদের 2 জায়গায় রয়েছে, যারা থাকেই না পশ্চিমবঙ্গে। আজকে পশ্চিমবঙ্গে আজকে দেখুন মহারাষ্ট্রে রয়েছে। আমার একটা প্রশ্ন আছে, ধরো আমার আধার ভোটার আছে, আমি আমার বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট কিছু খুঁজে পাচ্ছি না, সেই মতন আমি ধরো ফর্ম দিল, আমি ফিল আপ করতে পারলাম না, আমার নাম কাটা গেল, এরপর না সেই জন্য তোমার নাম কাটা যাবে না, এই জন্য কারণ সুপ্রিম কোর্ট বলেছেন যে আধার কার্ডটাকে কনসিডার করতে হবে, সেটা সেই জন্য তোমার নাম কাটা যাবে না। আমি একজন বর্ডার ডিস্ট্রিক্টের ছেলে, আমার বাড়ি, আমি জন্মেছি বসিরহাটে, সেখানে বড় হয়েছি। শুনে না কি হয়, আজকে বাংলাদেশ থেকে প্রবেশ করেই তারা হচ্ছে লোকাল পঞ্চায়েত থেকে একটা অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট নিয়ে নেয়, যে আমি এটা থাকি। ওনাদের রাজকুমার বাড়ি যায়, রাজকুমার বাড়ি তোমাদের রাজকুমার বাড়ি যায়, তো আপনাদের রাজকুমার বাড়ি বলবো না, রাজকুমার বাড়ি যায় কিনা একটু বলে দিন না। সুপ্রিয় থামা ওনাকে। আচ্ছা, রাজকুমার এবার হচ্ছে এটা একজন নয়, এরকম হাজার হাজার আছে। তারপরে সেখান থেকে রেশন কার্ড তৈরি হয়, রেশন কার্ড দেখালে আধার তৈরি হয়, আধার দেখালে কি করছো? তোমার সাথে কথা বলে নিত, কেন এগুলো করছো? আমি মনে করি কিছু মনে করতে হবে, তোমার সময় মনে করে দিও, তারপরে আমি বলবো, টাইম নষ্ট করো না। এবার তারপরে হচ্ছে সেই রেশন কার্ড দেখিয়ে হলো আধার, আধার দেখিয়ে হলো ভোটার কার্ড। এবার যদি কারোর মনে হয় আধারটা হচ্ছে ভুয়ো, আপনি তাকে জিজ্ঞাসা করবেন আপনার রেশন কার্ডটা কবে তৈরি হয়েছে। দেখবেন যদি কোনো ব্যক্তির যদি রেশন কার্ড তৈরি হয় 30 বছর বয়সে বা 40 বছর বয়সে, আপনি নিজেই বুঝতে পারবেন এটা ভুয়ো। কারণ কি, কোনো ব্যক্তির রেশন কার্ড 40 বছর বয়সে হয় না, সেগুলো হচ্ছে পঞ্চায়েত থেকে পয়সা নিয়ে, এই তৃণমূলের সমস্ত পঞ্চায়েত পয়সা খেয়ে তাদেরকে ওই সার্টিফিকেটগুলো দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, আমি একটু বলেন, অনেকগুলো কথা বলেন, আমি সত্যি কথা সব্যসাচী বুঝতে পারছি না আমি নির্বাচন কমিশনের মুখপাত্রের সাথে কথা বলছি না বিজেপির মুখপাত্রের সাথে আজকে এই শোতে রয়েছি। প্রথম কথা হলো যে নির্বাচন কমিশনার হয়ে যে উনি যে কথাগুলো বললেন তার মধ্যে একটা কথা আমি বলি, 2019 সালে 10ই জুলাই নির্বাচন কমিশন লিখিত বিবৃতি দেয় সংসদে, সেখানে জানান তারা যে ভোটার লিস্ট তৈরি করা হয়েছে তাতে একজনও বিদেশির নাম নেই। পরবর্তী ক্ষেত্রে 3টে অভিযোগ আসে, একটা তেলেঙ্গানার ক্ষেত্রে, একটা গুজরাটের ক্ষেত্রে এবং একটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, 3জনকেই ডিলিট করা হয়। তাহলে ধরে নেওয়া যায় 2019-এ কোনো
বিদেশি ভোটারের নাম 2019 নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী। নির্বাচন কমিশন 2025-এর 8ই মার্চ কি বললেন? মমতা বন্দ্যোপাধ্যায় যখন আপত্তি করলেন ভুতুড়ে ভোটার নিয়ে প্রশ্ন করলেন, তখন 8ই মার্চ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। আমি বুঝবো তো, 8ই মার্চ নির্বাচন কমিশন বললেন হ্যাঁ ভোটার লিস্টে সংশোধনীর প্রয়োজন, এবং সেটা কিসের উপর ভিত্তি করে হবে? আধার কার্ডের উপর ভিত্তি করে হবে। আচ্ছা আমাকে বলুন যে বিহারের ভোটের ক্ষেত্রে উনি অনেক মহারাষ্ট্রের কথা বললেন, এটা বিশ্বাসযোগ্য মনে হয় কোনো সুস্থ মানুষের পক্ষে যে 2019 থেকে 2024-এ মহারাষ্ট্রে ভোটার লিস্টে নাম বাড়লো 31 লক্ষ, আর শেষ 5 মাসে মহারাষ্ট্রের নির্বাচনের শেষ 5 মাসে মহারাষ্ট্রে ভোটারের নাম বাড়লো 40 লক্ষ, আর সেই আরেকটা অঙ্গরাজ্য বিহারে প্রায় 60 লক্ষ মানুষের নাম বাদ গেল। তো সেখানে কি মাঝখানে বলিনি। আজকে আমাকে একটা কথা বলতে হবে তো, এই যে তন্ময়দা বললো যারা বাইরে থেকে বিদেশ থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে, তারা এসে এখানে ভোটার কার্ড আসছে কি করে? তন্ময়দা এই গল্প নিশ্চয়ই দেবেন না যে অনুপ্রবেশ তৃণমূল সরকারের রোখার দায়িত্ব। তাহলে অমিত শাহের বিএসএফ আপনাদের কেন্দ্রীয় সরকার কি করছে এটা তো বলতে হবে। আচ্ছা অনুপ্রবেশের কথা বললে কাঁটাতারের কথা বলবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিচ্ছেন না এই কথা নিশ্চয়ই বলবেন না, কারণ এই কথা শুনলে ঘোড়ায় হাসবে। আমি বলছি কারণ যেখানে জাতীয় নিরাপত্তার প্রশ্ন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিচ্ছেন না বলে বর্ডার ফাঁকা রাখা হয়েছে। 2011 সালের পর কি ভারত বাংলাদেশের সীমানা স্থির হয়েছিল নাকি? তার আগে কি? বলে দিচ্ছি, আমি এইটাই বলতে বাধ্য হচ্ছি যে সম্রাট এমন একজন যে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার যায়নি। এই জন্য বলছি আবার আমি বর্ডার ডিস্ট্রিক্টের ছেলে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেয়নি সেটা ঠিক কথা, আজকে যদি জমি দিয়েও দেন আমাদের বর্ডার পুরোপুরি হবে না, কারণ নদী নালা খালের মধ্যে দিয়ে বর্ডার গিয়েছে। তাহলে আমি আমাকে এবার বামেদের সময় হয়েছে, আচ্ছা তোমাদেরকে থামাতেই হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।